নমস্কার, আপনাদের সকলকে নবনীর পত্রিকার পক্ষ থেকে স্বাগত জানাই। মাত্র এক রাতের মধ্যে আমাদের এই মিটিংটা অর্গানাইজ করতে হয়েছে, তাই অনেককেই আমাদের পক্ষ থেকে ফোন করা হয়নি, সম্ভব হয়নি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমি মেসেজ দিয়েছিলাম, সেইটা দেখে যে আপনারা এতজন ডক্টর নন্দিনী মুখার্জির বাড়িতে এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন, তার জন্য নবনীর পত্রিকার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আসলে ডক্টর নন্দিনী মুখার্জি ওনার কিছু ভেরি রিসেন্টলি অবজারভেশন নিয়ে আপনাদের সাথে কথা বলতে চান। বিষয়টা অত্যন্ত আশঙ্কার এবং এই শহরের একাধিক মানুষের স্বাস্থ্য এবং জীবনের সাথে সম্পর্কিত। আমি আর কিছু বলছি না, বাকি বিশদে নন্দিনীদি বলবেন। খালি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের মোবাইল ফোনগুলো যেন মিউট বা সাইলেন্ট থাকে, কারণ মিটিং চলাকালীন যদি এগুলো বেজে ওঠে তাহলে প্রচণ্ড অসুবিধা হয়। আপনারা ভেতরে আসুন প্লিজ। আর আরেকটা রিকোয়েস্ট, যে আপনাদের মধ্যে যারা ইয়াং আছেন, যাদের হাঁটুতে কোনো ব্যথা নেই, নিচে বসতে অসুবিধা নেই, আমরা কুশন পেতে দিয়েছি, তারা যদি কাইন্ডলি একটু নিচে বসেন আমাদের খুব সুবিধা হয়, জায়গাটা একটু ছোট। ঠিক আছে, তাহলে আমি নন্দিনীকে ইনফর্ম করছি যে আপনারা সবাই চলে এসেছেন। অনেকেই চলে এসেছেন দেখছি। সবার বোধহয় বুঝতে বেশ অসুবিধা হচ্ছে। না না, আমরা সবাই ঠিকঠাক বসেছি। কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? কারোর জলের দরকার হলে এখান থেকে জল খেতে পারে। আই উইল বি ভেরি ব্যাড হোস্ট টুডে। রজত, এদিকে লাইটটা কম লাগছে না? একটু লাইটটা জ্বালিয়ে দাও না। এই সুইচ বোর্ডটা ওইদিকে আছে। হুম। সকলকে নমস্কার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য এখানে সমবেত হয়েছি, বিষয়টা কিন্তু সত্যি খুবই ভয়ের আর খুবই আশঙ্কার। আবার কেউ আরে কি রজত, এত বড় একটা মিটিং আয়োজন করেছো, আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলে? দাদা নিজে এসেছে, চেয়ারম্যান সাহেব নিজে এসেছে। এই দাদাকে বসতে দে। এই বস বস। এটা আমার পার্সোনাল ডিসিশন নয়, এটা মান্থলি মিটিং এ সমস্ত কাউন্সিলর মিলে এই ডিসিশনটা নিয়েছে। ঠিক আছে, কোনো প্রয়োজন হলে তুমি বুবাইয়ের সঙ্গে আলোচনা করতে পারো। আমি একটা মিটিং এ আছি, রাতে কথা বলো, রাখছি। নমস্কার, নমস্কার সকলকে। পরিস্থিতি যেদিকে গড়ালো তাতে আমি হয়তো খানিকটা রবাহুতোর মতোই, না রবাহুত কেন বলছি, বরং বলা উচিত অনাহুতোর মতোই আপনাদের এই মিটিং এ আসতে বাধ্য হলাম। আরে রজত, দাঁড়িয়ে কেন, বসো, তোমরাই তো মিটিং এর কনভেনার। না, ঠিক আছে দিদি, আপনি একটু বিষয়টা খুলে বলুন। হ্যাঁ, নিশ্চয়ই সব খুলে বলো, কিন্তু মনে রেখো এখানে আমি তোমাদের দাদা হিসাবে নয়, এই শহরের মানে এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসাবে উপস্থিত হয়েছি। তাই একজন সরকারি ডাক্তার হিসাবে একজন জনপ্রতিনিধিকে যেভাবে সম্বোধন করা উচিত, যা যা জানানো উচিত, ঠিক সেইভাবে সবটা বলো। ওই গতকাল অফিস আওয়ারের পর তোমার পাঠানো একটা প্রতিবেদন আমার হাতে আসে, মানে অফিসিয়ালি আমার কাছে পৌঁছে। তুমি যে সব করছো তা আমার পার্টির ছেলেরা অনেক দিন ধরেই আমাকে জানাচ্ছিল। তোমার প্রতিবেদনে তুমি ওই ঘটেশ্বর মন্দিরের সংলগ্ন এলাকা, বিশেষত ওই লাল পুকুরের জলের বিভৎস সব দূষণের ইঙ্গিত করেছো। ওই লাল পুকুরের জলে নাকি ভয়ঙ্কর সব ব্যাকটেরিয়া, ভাইরাস ছাড়াও প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি স্যার। ও স্যার, আপনার নির্দেশ মতো আপনাকে অফিশিয়াল সম্বোধন করব। বেশ বেশ, আপনি আমাদের ডিপার্টমেন্টের ডক্টর, আপনার কিছু সরকারি কমিটমেন্ট আছে, আপনার চাকরির কিছু সরকারি শর্ত আছে। আপনি আপনার ডিপার্টমেন্টকে কোনো কিছু না জানিয়ে একবারে কোমর বেঁধে একটা গবেষণার কাজে নেমে পড়লেন। এইরকম সেনসিটিভ একটা বিষয় আপনার ডিপার্টমেন্টের সিনিয়রদের না জানিয়ে আপনি সরাসরি চেয়ারম্যানের দপ্তরে একটা রিপোর্ট পেশ করে বসলেন, আর কপি পাঠালেন সংলগ্ন আরো বিভিন্ন দপ্তরকে। এটা কি আপনার চাকরির প্রোটোকলের মধ্যে পড়ে?
আসলে বিষয়টা যেহেতু খুবই সেনসিটিভ, তাই আমার মনে হয়েছিল যে গবেষণা করে একেবারে নিশ্চিত না হয়ে এ ব্যাপারে কোনো মতামত বা কোনো আলোচনা করা যায় না। আমার একটা আশঙ্কা হয়েছিল, তাই আমি পুকুরের জলের স্যাম্পল কালেক্ট করে সেটা কলকাতার ল্যাবে পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য, আর ওটা রিপোর্ট আসার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আর আমার এটা মনে হয়েছিল যে আপনি এই শহরের সর্বোচ্চ জনপ্রতিনিধি, বিষয়টা যাতে আগে আপনার নজরে আসে, যাতে দ্রুত কোনো অ্যাকশন নেওয়া যায়। তাই রিপোর্ট আসা মাত্র আমি আমার প্রতিবেদন সম্পূর্ণ সরকারি প্রোটোকল মেনে আপনার দপ্তরে সরাসরি জমা করেছি। কিন্তু এসব করার কি আদৌ কোনো দরকার ছিল? আপনার উপর তো কোনো সরকারি নির্দেশ ছিল না। তাছাড়া আপনি পলিউশন কন্ট্রোল বোর্ডেরও কেউ নন, আপনি ওই একজন চিকিৎসক। আপনার বিভাগীয় দায়িত্বের মধ্যে ওই রোগী দেখা ছাড়া আর কিছু পড়ে বলে তো আমি মনে করি না। নন্দিনী, তুমি যখন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলে তখন আমাকে অন্তত একটা ফোন করে জানাতে পারতে। তাছাড়া জয়েন্ট সেক্রেটারির সঙ্গে তোমার একটা অনিয়মিত যোগাযোগ রয়েছে, তুমি বিষয়টা ঘোল না পাকিয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেই পারতে। আমরা তখন কনসার্ন ডিপার্টমেন্টকে বলতাম বিষয়টা নিয়ে যা করণীয় তা করতে। এবারে আমি সত্যিই খুবই কনফিউজড। আপনাকে আপনার আত্মীয়ার মতো জবাব দেব নাকি একজন সরকারি কর্মচারীর মতো এক্সপ্লানেশন দেব? এনিওয়ে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে একজন সরকারি ডাক্তার হিসাবে আমার প্রাথমিক দায়িত্ব এই অঞ্চলের অসুস্থ মানুষের চিকিৎসা করা। আবার চিকিৎসা করতে গিয়ে আমি যদি আমার রোগীদের ভেতরে কোনো বিশেষ ট্রেন্ড, মানে কোনো বিশেষ লক্ষণ দেখতে পাই, তাহলে কি একজন দায়িত্বশীল ডাক্তার হিসাবে তার কারণটা সম্পর্কে উদাসীন থাকতে পারি? আমার তো উচিত ছিল যে বিষয়টা নিয়ে আরেকটু এগিয়ে দেখা, যে ঠিক কি কারণে আমার রোগীদের গায়ে আর্সেনিকের চিহ্ন ধরা পড়ছে, ঠিক কোন সংক্রমণের কারণে তাদের মধ্যে একটা অনেক দিনের জ্বর আর সর্দি কাশির হিস্ট্রি পাওয়া যাচ্ছে। স্যার, আপনি তো জানেন যে শুধু আমাদের হেলথ সেন্টারে গত 1 মাসে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। আমার ধারণা হচ্ছিল যে কোথাও একটা কমন সোর্স অফ ইনফেকশন নিশ্চয়ই আছে, আর সেটা নিশ্চিত করতেই আমি পুকুরের জল কালেক্ট করে সেটা কলকাতার ল্যাবে পাঠিয়েছিলাম টেস্টের জন্য। রিপোর্ট আসা মাত্র সেই প্রতিবেদন জমা করেছি। আসলে সামনের মাসে তো এখানে একটা স্নান উৎসব, কমপক্ষে 1 লক্ষ লোক জড়ো হবে এই ছোট্ট শহরটায়। এরকম একটা সময়ে একটা অচেনা ভাইরাসের কাছে হার মেনে দূরে দাঁড়িয়ে অনেকগুলো মানুষের মৃত্যু দেখতাম। আর তাছাড়াও ওই পুকুরটা থেকে তো পাইপলাইন দিয়ে সংলগ্ন অনেক এলাকায় দৈনন্দিন ব্যবহারের জল সরবরাহ করা হয়। যদি পুকুরের জলে কোনো দূষণ থাকে তাহলে তো একটা ভয়ানক মহামারীর সম্ভাবনা থাকে। নন্দিনী, তুমি খুব বুদ্ধিমতী, তবে আমরাও কিছু খবর টবর রাখি, আমাদেরও রাজনীতিটা করতে হয়। তুমি যে সামনের ইলেকশনে জজপার টিকিটে আমাকে কন্টেস্ট করবে, এটা তুমি নিজের মুখে আমাকে না বললেও আমাদের কাছে সব খবরই আছে। এই কথার উত্তরে আমি কি বলবো? দেখুন, কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কাজ করবার আগ্রহ আমার কোনোদিনই নেই। আমি শুধু আমার অঞ্চলের মানুষের ভালো চাই, আর একজন ডাক্তার হিসেবে সবসময় সচেতন থাকতে চাই আমার ডিউটি সম্পর্কে। কোনো রাজনৈতিক দলের ছাতার তলায় যাবার আমার কোনো আগ্রহ নেই, ইনফ্যাক্ট কোনো প্রয়োজনও নেই। আই এম সরি টু সে স্যার, আপনার পার্টির ছেলেরা বোধহয় ঠিকঠাক কাজ করছে না, তা নাহলে এরকম একটা ভুল তথ্য আপনার কাছে গেল কি করে? আরে সুকেশ বাবু, কখন এলেন? গোড়া থেকে নিশ্চয়। গত পরশু গভীর রাতে রাত 12টা নাগাদ আপনাকে এই বাড়ি থেকে বেরোতে দেখা যায়। আসলে শহরটা ছোট, আর আমাদের পার্টির ছেলেরাও একেবারে ন্যাকা বোকা নয়। আপনার একটা বড় রকমের ভুল হচ্ছে। গত 1 সপ্তাহ ধরে ওনার ছেলের একটা আননোন ফিভার, জ্বরটা কিছুতেই কমছে না। আমাদের পেডিয়াট্রিক বিভাগের ডাক্তাররা যথাসাধ্য করেছেন, কিন্তু উনি সিনিয়র ডক্টর হিসেবে একবার আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আর গত পরশু রাত্রে বাচ্চাটার জ্বর এত বেড়ে যায়, উনি রাত্রে ভয় পেয়ে তখন আমার পার্টির ছেলেরা মনে হয় একদম ঠিকঠাক কাজ করছে না। সুকেশ বাবু, ছেলে কেমন আছে? জ্বরটা একটু কমেছে। বেশ বেশ, তা অত রাতে
ফোন না করে, ডাক্তারের সাথে আলোচনা না করে, হাসপাতালে না গিয়ে একদম সরাসরি ডক্টর নন্দিনী মুখার্জির বাড়িতে এসে হাজির হলেন রাত 12টা, তাও অনেক লোকজনকে না। নিয়ে। অনেক লোকজন ছিল না, কিছু জন ছিল যারা প্রত্যেকেই আমার প্রতিবেশী, কেউ আমার পার্টির লোক না। আচ্ছা ডক্টর নন্দিনী মুখার্জি, আপনি যে প্রতিবেদন আমার দপ্তরে পাঠিয়েছেন সে বিষয়ে আপনি 100% সুনিশ্চিত? 200% স্যার। আপনি কি রিপোর্টটা দেখার সুযোগ পেয়েছেন? ওই প্রতিবেদনের সঙ্গে আমি কলকাতা শহর থেকে তিনটে ল্যাবের রিপোর্ট যুক্ত করেছি। ওই তিনটে রিপোর্টই যেটা বলছে সেটা আমার আশঙ্কাকেই সুনিশ্চিত করছে। তুমি লিখেছো ওই পুকুরের পাশে যে আদিবাসী বস্তিটা আছে সেখানে কোনো স্যানিটারি পায়খানা নেই, আর ওই বস্তির সমস্ত বর্জ্য আবর্জনা ওই পুকুরের জলে গিয়ে পড়ছে। তাই ওই বস্তির জন্য অনতি বিলম্বে বেশ কিছু স্যানিটারি পায়খানা তৈরি করতে হবে আর একটা বিজ্ঞানসম্মত সুয়েজ সিস্টেম বানাতে হবে। আর লিখেছো পুরো শহরটার জলের পাইপলাইন গুলো আবার নতুন করে বসাতে হবে। এই সোমেন, আরে নোট করো, চুপচাপ বসে কি করছো? দেখো তোমার যা মনে হয়েছে তুমি লিখেছো, কিন্তু এই পুরো প্রক্রিয়াটার জন্য কত টাকা খরচ হবে তা তোমার কোনো আইডিয়া আছে? আরে পুরো প্রসেসটার তো একটা সময় লাগবে। আমি আজ রাতে বললেই কাল তো সবটা করে ফেলতে পারবো না। অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করতে হবে, ইঞ্জিনিয়ারদের নিয়ে বসে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, তার এস্টিমেট করে ভেটিং এ পাঠাতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হলো ফান্ড। আমি চাইলেই তো আমার প্রজেক্টের জন্য কলকাতা থেকে কেউ টাকা পাঠিয়ে দেবে না, আর ওন ফান্ডে এত বড় কাজ করা তো সম্ভবই না। আর মন্ত্রীকে যে সরাসরি জানাবো, মন্ত্রীকে পাওয়া এখন অসম্ভব। সামনে ইলেকশন, রোজ পার্টির কিছু না কিছু এজেন্ডা চলছে। আমার ধারণা অন্তত 2 বছর লাগবে এই কাজটা করতে। মাই গুডনেস, দুটো বছর? হ্যাঁ, কমপক্ষে 2 বছর। আর গভর্নমেন্টের কাজ যেভাবে চলে সেভাবে যদি হয় তাহলে 5 বছরও লাগতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সামনে তো স্নান উৎসব, তো উৎসবটা কি বন্ধ রাখতে হবে? হুস, এটা কি ধরনের কথা? কোথায় কি একটা দূষণ হয়েছে কি না হয়েছে তার জন্য এত দিনের স্নান উৎসব বন্ধ থাকবে? আরে নন্দিনী মুখার্জি এখন কি সব জেনে বসে আছেন নাকি? আমরা কিছুই জানি না। দেখো দেখো, তুমি নিজের চোখে দেখো। আমার পার্টির ছেলেদের না হয় আমি চুপ করিয়ে রাখলাম, কিন্তু সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া তুমি দেখো। আর একবার যদি রোটে যায় জলটা দূষিত, তাহলে কেউ আসবে এখানে? ভয়ঙ্কর একটা অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে। শহরের ছোট ব্যবসায়ীরা জাস্ট দাঁড়িয়ে মারা যাবে, আর একটা গোটা শহর কেবল তোমার জন্য, ডক্টর নন্দিনী মুখার্জির জন্য ধ্বংস হয়ে যাবে। আমার জন্য ধ্বংস হয়ে যাবে? আর এখন যদি পুরো বিষয়টা চাপা দেবার চেষ্টা করা হয় তাহলে যে আরো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট মৃত্যু মিছিল দেখতে হতে পারে আমাদের। স্যার, আমি বলছি শুধু এই একটা বছর স্নান উৎসবটাকে যদি বন্ধ রেখে না না, এইভাবে হয় নাকি? আপনি এইভাবে স্নান উৎসব বন্ধ রাখার প্রস্তাব রাখতেই পারেন না। আর আপনি কি সব জেনে বসে আছেন নাকি? আমরা কি কিছুই জানি না? আমরা কিছুই জানি না। আস্তে আস্তে, একটু আস্তে কথা বলুন। এটা একটা ঘরোয়া মিটিং, এখানে এরকম করে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, দাও। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আস্তে শান্তভাবে কথা বলুন। দেখো, এই ছোট্ট শহরটার অস্তিত্বের সাথে এই ঘটেশ্বর বাবার মন্দির আর স্নান যাত্রার উৎসব আষ্টে পিষ্টে জড়িত রয়েছে। আরে সিএম নিজে আসেন এই মন্দিরে পুজো দিতে। এখন তুচ্ছ একটা কারণে বলা ভালো, কারো আশঙ্কার উপর ভিত্তি করে যদি এই স্নান উৎসব বন্ধ রাখা হয়, তাহলে তো এই সুকেশ বাবুদের পোয়া বড়। উনাদের মূল এজেন্ডাই তো মানুষের ধর্মীয় স্পর্শকাতরতাকে উস্কানি দেওয়া। এখন এত বড় একটা ধর্মীয় উৎসব ভোটের প্রাককালে যদি আমরা দায়িত্ব নিয়ে বন্ধ করে দিই, ব্যাস হয়ে গেল। একেবারে বাজে কথা। আমরা আপনাদের মতো সিউডো সেকুলারিজম দেখাই না। কখনো ইফতার পার্টিতে যাচ্ছেন, কখনো মাথায় ঘোমটা দিয়ে নামাজে বসছেন, আর হিন্দুদের বিষয়ে আসলে, হিন্দুদের ওপর কোনো অত্যাচার হলে আপনারা সেকুলার। এই ভণ্ডামির বিরুদ্ধে আমার পার্টি স্ট্যান্ড, আমার পার্টির কর্তব্য। এত অল্পে এত উত্তেজিত হয়ে পড়লেন সুকেশ বাবু? আরে 15ই ডিসেম্বরের পর আপনার গলাটা এরকম থাকবে তো? 15ই ডিসেম্বরের পর দেখব
আপনারা কতজন বাইরে থাকেন? এই কয়েক বছরে তো সব একেবারে লুটে পুটে খেয়েছেন। আরে! কিন্তু জেনে রাখুন, দাঁড়িয়ে পড়লেন যে, বসে বলুন, বসুন বসুন। না না, মহামান্য চেয়ারম্যান সামনে উপস্থিত, দাঁড়িয়েই বলি, জয় রাধা মাধব, জয় ঘটেশ্বর বাবা, জয় জয় জয়। সুকেশ বাবু, এইরকম চলতে থাকলে তো আমরা আসল বিষয়টা থেকে পিছিয়ে যাব। আমি দুজনকেই রিকোয়েস্ট করছি যে প্লিজ কোঅপারেট করুন, যাতে আমরা মূল বিষয়টা হ্যাঁ ম্যাডাম, আমি মূল বিষয়টাতেই আসছি। দেখুন, এই শহরের একদল প্রগতিশীল ছেলে মেয়ে নিজের দায়িত্বে এই নবনীর পত্রিকা প্রকাশ করে এবং শহরের ভালো মন্দ নানা বিষয়ে ওরা সেমিনার করে। আমি যখন শুনলাম যে ওরা দায়িত্ব নিয়ে এই সভা আয়োজন করেছে, তখন আমি নিজের উদ্যোগেই এসেছি। এবং যখন শুনলাম ডক্টর নন্দিনী ম্যাডাম নিজে উপস্থিত থেকে ওনার কোনো ভয়ঙ্কর আশঙ্কার কথা বলবেন, তখন আমি নিজের উদ্যোগে এখানে এসেছি, আমায় কেউ আসতে বলেনি। তাছাড়া এত মানুষের জীবন নিয়ে প্রশ্ন, তা তো শুনে পাশ কাটিয়ে যাওয়া যায় না আপনাদের মতো। শুনুন, এই সমস্যার একটা সঠিক সমাধান আপনাকে, আপনার পার্টিকেই করতে হবে। কারণ এই শহরের রাজনৈতিক ক্ষমতায় আপনারা, রাজ্যের রাজনৈতিক ক্ষমতায় আপনারা, তাই আপনাদেরই দেখতে হবে এর কি উপায় হতে পারে। উৎসব বন্ধ হয়ে গেলে আমরাও কিন্তু ঘরে শুয়ে ঘুমাবো না। না না সুকেশ বাবু, চেয়ারম্যান স্যার, আমি বলছি যে আপনি একটু ভেবে চিন্তে দেখুন না, একটা যদি কোনো উপায় বার করা যায়। আসলে এতজন মানুষের মঙ্গলের বিষয়, যদি বিষয়টা মানুষের মঙ্গলের হতো, তাহলে আমি আমার পার্টি সমস্তটা নিয়ে ঝাঁপ দিতাম। আমাদের পার্টির চূড়ান্ত নেতৃত্বের এটাই নির্দেশ যে সব সময় জনগণের পাশে থাকতে হবে। জনগণের সমস্যা দেখে দূরে পালালে চলবে না, তার সমস্যার সমাধান করতে হবে। কিন্তু এখানে তো দেখছি পুরো ব্যাপারটাই পলিটিক্যাল। সামনের ইলেকশনের দিকে লক্ষ্য রেখে কিছু মানুষ একজন সরকারি কর্মচারীকে উদ্দীপিত করে হাওয়া গরম করতে চাইছে, আর সেটা কিন্তু আমরা চুপচাপ বসে মেনে নেব না। আপনি একটা আনকল ফর অশান্তি তৈরি করার চেষ্টা করছেন, যদিও সেটাই প্রত্যাশিত আপনার পার্টির কাছ থেকে। কিন্তু জেনে রাখুন, মাফ করবেন সুকেশ বাবু, মাফ করবেন চেয়ারম্যান স্যার। দেখুন, এই মিটিংটা আমাদের পত্রিকার পক্ষ থেকে আমরা ডেকেছি একটা সুষ্ঠু আলোচনার জন্য। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একাধিক মানুষের জীবনের সাথে সম্পর্কিত। এই মিটিংটা কিন্তু কোনো রাজনৈতিক দল ডাকেনি, আর আমরাও এই শহরের একাধিক ভালো মন্দ বিষয়ের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও আমাদের কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, মানে আমরা কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নয়। তাই আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই মিটিংটাকে আপনারা অন্তত আপনাদের ওই পলিটিক্যাল পার্টির স্ট্রিট ক্যাম্পেইনে পরিণত করবেন না, প্লিজ। আমরা ডক্টর নন্দিনী মুখার্জির থেকে এই বিষয়ে আরো বিশদে জানতে চাইব। আর আর চেয়ারম্যান স্যার, আপনার কাছে অনুরোধ, আপনি তো যে কোনো সময় আপনার দপ্তরে নন্দিনী ম্যামকে ডেকে যে কোনো রকম কথা বলতেই পারেন, যে কোনো রকম জিজ্ঞাসাবাদ করতে পারেন। তার জন্য এই মিটিংটাকে, মানে আজকের মিটিংটাকে বেছে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। রজত, তোমাদের পত্রিকা আমি নিয়মিত পড়ি, জানি স্যার। আমি তোমাদের কাজকে সমর্থন করি। আমি তো গোড়াতেই বলেছিলাম আমি অনাহুত, কিন্তু এখন পরোক্ষভাবে আমাকে এই মিটিং ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। না, না। তোমার কথাগুলো কিন্তু আমার ভালো লাগলো না। না না, আপনি কিন্তু একদম ভুল বুঝছেন। আমার কথায় যদি আপনার কোনোভাবে অপমান বোধ হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি কিন্তু সত্যি চাই আপনি শেষ পর্যন্ত এই মিটিংটায় থাকুন। আপনি এই শহরের অত্যন্ত পুরনো একজন বাসিন্দা, তাছাড়া আপনিও এই শহরের ভালো মন্দের সাথে একাধিক সময়ে রয়েছেন। তাছাড়া আপনি সাময়িকভাবে অস্বীকার করছেন ঠিকই, কিন্তু ডক্টর নন্দিনী মুখার্জির সাথে আপনার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, আপনি ওনার ভাসুর। তাই আপনার উপস্থিতিতে যদি সত্যি আমরা কোনো জনহিতকর সিদ্ধান্তে পৌঁছাতে পারি, তাহলে এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। ভালো কিছু ঘটানোর জন্য মানুষের সৎ ইচ্ছেটা খুব গুরুত্বপূর্ণ। সুকেশ বাবু, প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি আর কাউকে ইঙ্গিত করে কোনো মন্তব্য করবেন না। আমি কাউকে কোনো কিছু ইঙ্গিত করতেই চাইছি না, কিন্তু কিছু সত্য যদি সামনে এসে পড়ে, আমাদের তো তা বুঝে নিতেই হবে। আরে সুকেশ বাবু, দুলছেন কেন? আমি দুলে দুলে কথা বলি বা হাওয়ায় ঝুলে ঝুলে কথা বলি, আমি বসে কথা বলি বা দাঁড়িয়ে কথা বলি, আমি কি করে কথা বলবো সেটাও কি আপনার পার্টির লোক ঠিক করে দেবে?
আমি কথা বলছি একজন সাধারণ নাগরিক হিসেবে, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করার জন্য নয়। নন্দিনী ম্যাডাম, আপনার প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমরা এখন অব্দি আলোচনাই করিনি। ওই লাল পুকুরের দূষণের কারণ হিসেবে আমরা ওই আদিবাসী বস্তির পায়খানার কথা আলোচনা করলাম, কিন্তু ওই কারখানা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক নন্দিনী দি, আমি কিন্তু এই কথাটাই বলতে চাইছিলাম। আপনি ওই পুকুরের দূষণের বিষয়ে পাশের যে চামড়ার এক্স্যাক্টলি ওই মন্দিরের পাশে যে চামড়ার কারখানাটা আছে সেটা থেকে সব ভয়ঙ্কর হ্যাজার্ডাস কেমিক্যাল এসে পুকুরের জলে মিশছে, আর পুকুরের জল দূষিত হচ্ছে। যে নালাটা দিয়ে ওই হ্যাজার্ডাস কেমিক্যাল গুলো পুকুরে মিশছে, আমি সেখান থেকেও খানিকটা জল কালেক্ট করে কলকাতার ল্যাবে পাঠিয়েছিলাম। রিপোর্টটা আমি বিভিন্ন জায়গায় পাঠিয়েছি প্রতিবেদনের সঙ্গে। অরিজিনালটা এখানে আমার কাছে আছে, আপনারা যে কেউ চাইলে দেখতে পারেন। কি বলতে চাইছো কি? লক্ষ্যটা তাহলে কি ওই মন্দির না কারখানা? আপনার উত্তেজিত হওয়া স্বাভাবিক চেয়ারম্যান সাহেব। ওই কারখানার মালিক তো আপনি নিজে, না? না, আমি নই। আপনি নন? না, আমি ওই কারখানার মালিক নই। আপনি মালিক নন? আমি কারখানার মালিক নই। তাহলে কে? আমার বউ। কে রে? কি হলো, হাসছেন কেন? হাসার মতো কি বললাম? যদি সত্যি দূষণ প্রমাণিত হয় তাহলে ওই কারখানা বন্ধ করে দেবার জন্য ডক্টর নন্দিনী মুখার্জি বা আপনার পার্টিকে আমার দরকার হবে না। আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই কারখানা বন্ধ করে দেব। কিন্তু এখানে তো দেখছি পুরো ব্যাপারটাই একটা পূর্ব পরিকল্পিত। এটা কিন্তু আমি বা আমার পার্টির ছেলেরা চুপচাপ বসে মেনে নেবে না। আরে চেয়ারম্যান সাহেব, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আপনার উত্তেজিত হওয়া স্বাভাবিক। যাদের কথায় সত্যতা থাকে না তারা উত্তেজিত হয়, গলার আওয়াজ বেড়ে ওঠে আর চেঁচায় চেঁচায়। মহামান্য চেয়ারম্যান নিখিলেশ বাবুকে আক্রমণ করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। জনপ্রতিনিধি নিখিলেশ বাবু জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই অসাধারণ রাজনৈতিক শিষ্টাচার। এই নিখিলেশ বাবু, এরা কেউ প্ল্যাকার্ড ট্যাকার্ড নিয়ে আসেনি? সুকেশ বাবু প্লিজ, চেয়ারম্যান স্যার আপনি প্লিজ দেখুন, একটা শান্ত ঘরোয়া সভা, এটা কি হচ্ছে? শান্ত ঘরোয়া সভা? রজত, ন্যাকা সেজো না। আমরা ভালোর ভালো, মন্দের কিন্তু খুব মন্দ। তোমাদের এই রাজনৈতিক মতলববাজি বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আরে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে হলে সরাসরি করো, পলিটিক্যাল ভাবমূর্তি ধরে রেখে নয়। বেশ, তাহলে ওই পুকুরের দূষণের বিষয়ে আপনি কি বলবেন? কি বলবো? কি বলবো? কিছুই বলবো না। কারো মন গড়া কোনো গল্পের পেছনে ছুটবো নাকি এই বয়সে? যদি পুকুরের জল এতটাই দূষিত হয়ে থাকে তাহলে তো এতদিনে আরো অনেক মানুষের মৃত্যু হওয়ার কথা। আমার কাছে যা খবর আছে তাতে ওই 3 জন শিশু সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে 1 মাসে। সেটা নজর দেওয়ার মতো কোনো উল্লেখযোগ্য পরিসংখ্যান নয়। মাফ করবেন চেয়ারম্যান সাহেব, আপনাদের কাছে মৃত্যুর পরিসংখ্যানটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, আমাদের ডাক্তারদের কাছে নয়। কোনো একটা মৃত্যুকেও আমরা এত স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। আমাদেরকে খুঁড়ে দেখতে হয় যে কেন পারলাম না, কেন হেরে গেলাম। আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হয় যাতে ওই একই কারণে আর একটা মৃত্যু না ঘটে। আর এই তাড়না আমাদের বেপরোয়া করে শেষ অবধি দেখে নেবার জন্য। এক্স্যাক্টলি। তাই এই পুকুর, কারখানা, মন্দির সবটা মিলেমিশে মানুষের জীবনে যে অশনি সংকেত তৈরি করেছে সেটা এড়িয়ে যাবার মতো কোনো উপায় আমার কাছে নেই। আমাকে আমার লড়াইটা শেষ অবধি চালিয়ে যেতেই হবে। হ্যাঁ, আমি খুবই কৃতজ্ঞ যে এই সময় একদল প্রগতিশীল যুবক আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর আমার ধারণা যে কোনো রকম রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে ওরা শেষ অবধি আমার সাথে থাকবে, মানুষের কাছে এই সত্যটা পৌঁছে দেওয়ার জন্য। একজন জনপ্রতিনিধি হিসাবে আপনি এই মূল ব্যাপারটাই কোনো গুরুত্বই দিতে চাইছেন না, উল্টে একটা রাজনৈতিক চাপানুত সৃষ্টি করে বিষয়টার গাম্ভীর্য লঘু করছেন। বড় বড় কথা বলো না নন্দিনী। একটা অফিসিয়াল রিপোর্ট তুমি অফিসিয়ালি এই শহরের সর্বোচ্চ চেয়ারের কাছে পাঠিয়েও এই যে এইরকম একটা সভার আয়োজন করেছো কেন? হ্যাঁ, আমাদের বিষয়টা ভালো করে খতিয়ে দেখার সময় না দিয়ে তুমি গোপনে এই সভার আয়োজন করেছো।
ইয়েস, গোপনে একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্ট অফিসিয়ালি কোনো হায়ার অথরিটিকে পাঠানোর পর তার গোপনীয়তা রক্ষা না করার জন্য তোমাকে শোকজ করা যেতে পারে। যে কোনো মুহূর্তে তোমার চাকরি টার্ন আপ করা যেতে পারে। টার্মিনেট? ও সরি, টার্মিনেট করা যেতে পারে। জি জি। আমার গোড়া থেকেই মনে হয়েছিল যে বিষয়টা ঠিক এতটা সহজ হবে না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। একটা নিতান্ত ব্যক্তিগত আলাপচারিতায় আমি শুধু রজতকে বিষয়টা জানিয়েছিলাম, আর ওরাই ঘরোয়া আলোচনার জন্য এই সভার আয়োজন করেছে। আর সেইখানে বেছে বেছে মানুষকে আমন্ত্রণ জানানো হয়। আশ্চর্যজনকভাবে বাদ পড়ে যায় আমি, আমার পার্টির ছেলেরা। আমি দায়িত্ব নিয়ে কাউকে আহ্বান করিনি। যাদের ডাকা রজতরাই ডেকেছে। এই রজত, তোমাদের না একটা বড় ভুল হয়েছে। তোমার কিন্তু ওনাকে একবার ফর্মালি জানানো দরকার ছিল, তাহলে অন্তত এখন এই প্রশ্নের আবর্তে আমাদের ঘুরতে হতো না। হ্যাঁ দিদি, আমাদের সত্যি এটা ভুল হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো ডেলিভারেট ভুল নয়। মানে আপনাকে যে আমরা প্ল্যান করে বাদ রাখতে চেয়েছি, বিষয়টা কিন্তু একদমই তা নয়। আমি শুধু রজতকে বলেছিলাম যে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে এখানকার কিছু মানুষকে, যারা বিভিন্ন সময় ভালো মন্দ এগিয়ে এসছেন, তাদেরকে বিষয়টা জানানো যেতে পারে, তাদের মতামত শোনা যেতে পারে। এখনই কোনো বড় আন্দোলনের কথা আমার মাথাতেই আসেনি। আমার তো মনে হয় রজতরাও সেরকম ভাবেনি। আমি আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, বিষয়টা একবার খোলা মনে দৃষ্টিপাত করুন। আমার মনে হয় নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ রাস্তা খুঁজে পাওয়া যাবে। আমি নিজে থাকবো আপনার সঙ্গে, কিন্তু যদি বিষয়টা এখন ইগনোর করা হয়, তাহলে যে ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা ভাবতেই আমার ভয় করছে। রজত, তোমাদের সম্পাদক কোথায়? সুপ্রতিম কোথায়? এই রকম একটা সভায় সুপ্রতিম অনুপস্থিত থেকে তোমাকে ফিরিয়ে দিয়েছে। আরে সুপ্রতিমের সঙ্গে আমার কথা বলা দরকার। ডাক্তার, আপনি এবার আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে খানিকটা ভয় পান। আপনার বাচ্চারা ছোট ছোট, তারা স্কুলে পড়ছে মাত্র। আপনার স্বামী অসুস্থ। এই সময় একটা ভুলভাল রাজনৈতিক পার্টি আপনাকে হাওয়া দিচ্ছে, আর আপনিও আপনার চাকরিটা খেতে আমার 3 সেকেন্ড সময় লাগবে না। আর আপনি যদি ভেবে থাকেন যে গাছতলায় বসে প্রাইভেট প্র্যাকটিস করবেন, সেটাও কি করে বন্ধ করতে হয় তাও আমার জানা আছে। আরে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় আমরা এই ক্ষমতায় এসেছি, এই শহরে, এই রাজ্যে। আমাদের ক্ষমতা সম্পর্কে আপনার জাস্ট কোনো ধারণা নেই। 15 ডিসেম্বরের পর দেখব আপনারা কতজন বাইরে থাকেন। আপনি আমার অসুস্থ স্বামী, আমার ছোট ছোট বাচ্চা, তাদেরকেও উল্লেখ করলেন। ছি, আমি আপনাকে মনে করাচ্ছি যে তারা আপনার ভাই, আপনার ভাইপো ভাইজি। কিন্তু সেই সম্পর্কের জের টেনে আমি আপনার থেকে কোনো সুবিধা প্রত্যাশা করছি না। কিন্তু যেভাবে থ্রেট দেবার সময় আপনি আমার ছোট ছোট বাচ্চাগুলোকেও বাদ দিলেন না, তাতে আমার সত্যি সংশয় হয় যে কোন সামাজিক দায়িত্ব থেকে আর কোন মনুষ্যত্ব থেকে আপনারা রাজনীতিটা করেন। মানুষের ভালো থাকা, মন্দ থাকা, তাদের সুস্থভাবে বেঁচে থাকা, এগুলো তো আপনাদের ভাবায় না। যাকে হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে আপনারা প্রয়োজনে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারেন, তবু আপনাদের থেকেও আমি বেশি ভয় করি সমাজের এই সংখ্যাগরিষ্ঠ অংশটাকে। আপনাদের মতো কিছু মানুষ তাদের যা বোঝাবেন তারা তাই বুঝবে আর মেনে নেবে আর নিজেদের অজান্তে নিজেদের বিপদ ডেকে আনবে। তাদের কাছে তো সত্যটা নেই, তাই তাদের কাছে সেই সত্যটা পৌঁছে দেবার মতো পবিত্র কাজটা আমাকে আর আমার মতো কিছু মানুষকে খুব দায়িত্ব নিয়ে করতেই হয়। তখন নিজের চাকরি, নিজের পারিবারিক স্বাচ্ছন্দ্য, সুরক্ষার কথা ভেবে পিছিয়ে গেলে একটা মিথ্যেরই জয় হয়। আমি একজন ডাক্তার হিসেবে এই শহরের জনস্বাস্থ্য বিষয়ক কিছু দুর্ভাবনার কথা প্রকাশ করেছি, তথ্য প্রমাণ সহ। সেটা জানিয়েছি আমাদের শহরের চেয়ারম্যানকে, যিনি আবার পারিবারিকভাবে আমার
আত্মীয়, যদিও তিনি সেই সম্পর্কটা একেবারেই অস্বীকার করছেন, আমার উপর নানা রকম চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। সমাজের যে সংখ্যাগরিষ্ঠ অংশটার কথা আপনি খুব দাপটের সঙ্গে উচ্চারণ করলেন না, তারাও কিন্তু যে কোনো সময় তাদের মত বদলাতে পারে। একটা দীর্ঘ সময় মানুষ খানিকটা মেনে নেয়, খানিকটা তাদের মানতে বাধ্য করা হয়, আর কিছুটা সময় তারা অপেক্ষা করে একটা বড় বদলের জন্য। সেই বদলটা কিন্তু মারাত্মক হতে পারে। Enough is enough, ডক্টর নন্দিনী মুখার্জি। আপনি হয়তো জানেন না, আপনার প্রতিবেদনটি মানে সমস্ত রিপোর্টগুলো আমরা আপনার অধ্যাপক ডক্টর চিরঞ্জীব চ্যাটার্জির কাছে পাঠিয়েছি ইমেলে। আর তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে এই ব্যাপারটা সেরকম গুরুত্বপূর্ণ নয়। ডক্টর চিরঞ্জীব চ্যাটার্জির মতো একজন প্রাজ্ঞ মানুষ খুব ক্লিয়ারলি আমাদের এই বিষয়টায় গুরুত্ব না দেওয়ার নির্দেশ করেছেন। কে? ডক্টর চিরঞ্জীব চ্যাটার্জি। খুব স্বাভাবিক, আমি একটু আশ্চর্য হচ্ছি না। স্যার তো এখন ঘোষিতভাবে আপনাদের পার্টির লোক, আপনাদের পার্টির সাথে তিনি যে কোনো স্টেটমেন্ট দিতেই পারেন। রমানন্দ মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরদের আন্দোলনের সময় উনি যেভাবে ধারাবাহিকভাবে সব স্টেটমেন্ট দিচ্ছিলেন আর যেভাবে প্রশাসনের গাফিলতিকে আড়াল করছিলেন, সেটা এখানে আমরা সকলেই জানি। হ্যাঁ, উনি খুবই পণ্ডিত মানুষ, উনি আমার অধ্যাপক, অনেক শিখেছি ওনার থেকে, কিন্তু ওনার বর্তমান অবস্থানকে মোটেই আদর্শ বলা চলে না। আমি মন্দির কমিটির অধ্যক্ষ দীপঙ্কর কি জানো নাম? উদাসীন। হ্যাঁ, উদাসীনকে এখানে আসতে বলেছিলাম। এই উদাসীন আসেনি কেন এখনো? এই সৌমেন একটা ফোন করে দেখো তো উদাসীন আসেনি। আসতে পারি? হ্যাঁ, এই দেখো এতক্ষণে আসার সময় হলো। দুঃখিত দাদা। আরে না না না, এই কি? বসো বসো বসো। দাদা এই কি? এই না, সত্যি আমি দুঃখিত দাদা। আপনি আমাকে বলেছিলেন এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং, আমার আরো আগেই এখানে উপস্থিত থাকা উচিত ছিল। আসলে আরতি, জল শুদ্ধি, এত ভক্তরা বসে থাকে, ওই আর মানে ওই হট করে আসা হয় না। আচ্ছা, নমস্কার সকলকে। তা কি কথা হলো? আমি শুনছিলাম এই জল নাকি দূষিত। ডাক্তার ম্যাডাম, নন্দিনী মুখার্জি ম্যাডাম, নমস্কার। জয় গুরু। ম্যাডাম, ডাক্তারবাবু, আপনি চেয়ারম্যান সাহেবকে সবকিছু জানিয়েছেন, তিনি সর্বময় কর্তা, তিনি নিশ্চয় কিছু একটা করবেন, কিন্তু মন্দির কমিটিতে তো একবার জানানোর প্রয়োজন ছিল। আসলে বিষয়টা তো মন্দির কমিটির আওতায় পড়ে না। এ শহরে যে কোনো বিষয় শেষ সিদ্ধান্ত চেয়ারম্যান সাহেবই নেবেন, তাতে আমার নতুন কিছু বলার থাকতেই পারে না। কিন্তু একটা ধর্মাত্মা মানুষ, এ শহরের মানুষের যে ধর্মীয় আত্মা, তাতে আপনি কতখানি আঘাত করেছেন তা আপনি বুঝতে পারছেন? ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার একটা পথ ওই মন্দির আর ওই পুকুর। আষাঢ় মাসের পূর্ণিমায় মানুষ ওই পুকুরের জলে স্নান করে মোক্ষ লাভ করে। জয় ঘটেশ্বর বাবা, জয় ঘটেশ্বর বাবা। আপনারা আধুনিক শিক্ষিত মানুষেরা ধর্মজ্ঞানকে বড্ড উপেক্ষা করেন, এটা কিন্তু মানুষের মঙ্গল হবে না। দাদা, আমি কিছু ভুল বললে আমাকে ধরিয়ে দেবেন। আপনি বলুন। আমি ঢুকেই অনেকগুলো কথা বলে ফেললাম, আসলে আমার বড্ড লেগেছে। আমি তোমাকে আজকে রাতটুকুই সময় দিলাম নন্দিনী, তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করবে, আর যে বিষয় নিয়ে তুমি এগিয়েছিলে তা সম্পূর্ণ ভুলে যাবে। বাকিটা কি করে সামলাতে হয় আমরা বুঝে নেব। বাকিটা কি করে সামলাতে হয় সেটা আমি নিজে বুঝে নেব চেয়ারম্যান সাহেব। আপনি এতগুলো মানুষের সামনে আমাকে প্রকাশ্যে থ্রেট করছেন। না, উনি থ্রেট দেননি, উনি কাউকে থ্রেট দেননি, উনি এই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই কথা বলেছে। আর আপনি পরিকল্পিতভাবে মানুষের ধর্মীয় আবেগের উপর আঘাত করে চলেছেন, এটাই সাধারণ মানুষ কেউ মেনে নেবে না। সব বাজে কথা। আপনি আমাকে এমন সব তথ্য গোপন করতে বলছেন যেটা সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। হ্যাঁ বলছি। না, আপনি এ কথা বলতে পারেন না। এখানে আমরা সবাই রয়েছি। আপনি প্রকাশ্যে সবার সামনে একজন চিকিৎসক, তারপর তিনি একজন মহিলা, তার সঙ্গে আপনি অশালীন আচরণ করছেন।
এই যে সাধারণ মানুষ সবাই রয়েছেন এখানে, আপনারা একটা মহিলার সঙ্গে এই অশালীন আচরণ মেনে নেবেন? এই শালীনতা কাকে বলে তা আমরা আপনাদের কাছ থেকে শিখতে আসবো না। যে সমস্ত রাজ্যে আপনারা ক্ষমতায় আছেন সেখানে মেয়েরা সন্ধ্যার পর বেরোতে ভয় পায়। তাই শালীনতা শেখাচ্ছে, হ্যাঁ? তাই বুঝি? হ্যাঁ, তাই? মহিলা কোন ডাক্তার। কোন মহিলাদের রাজ্যের কথা বলছেন? শেখাচ্ছে। কোন রাজ্যের কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনি যে রাজ্যে দায়িত্বে রয়েছেন সেই রাজ্যে হাসপাতালে কর্মরত অবস্থায় একটা চিকিৎসক ধর্ষিত হচ্ছে, আর আপনি বসে বসে সবার সামনে এখানে গলাবাজি করছেন। গলাবাজি! মহামান্য চেয়ারম্যান নিখিলেশ বাবুকে আক্রমণ করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। প্রতিনিধি নিখিলেশ বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ঝামেলা কেন করছো? বসো। যাও বসো। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এখানে যদি ভদ্রভাবে মিটিং এ উপস্থিত থাকতে পারো থাকবে, না হলে বেরিয়ে যাও এখান থেকে। দেখুন, আপনারা তো আর কোনো রাগ ঢাক রাখলেন না, কিন্তু আমি আমাদের পত্রিকার পক্ষ থেকে এখানে ঘোষণা করছি, ডক্টর নন্দিনী মুখার্জির ওই প্রতিবেদনটি আমরা আমাদের পত্রিকায় ছাপাবো। প্রয়োজন পড়লে লিফলেট আকারে সাধারণ মানুষের মধ্যে বিলি করব। সবটা চুপচাপ বসে বসে আমরা মেনে নেব না। বুদবুদের মতো লুপ্ত হয়ে যাবে। এই, ও রেকর্ড করছে। ওকে ধরো, রেকর্ড করছে। বসুন আপনারা। অজত, এখানকার পরিবেশ যেদিকে টার্ন নিল, তোমার এক্ষুনি লোকাল থানাকে ইনফর্ম করা উচিত। এক্ষুনি তোমরা যেহেতু এই মিটিং এর কনভেনার, তোমার উচিত এক্ষুনি থানাকে জানানো। এক্ষুনি ফোন করো, এক্ষুনি। দাদা, থানা থেকে বড়বাবু আছে লাইনে। কি রে? হ্যাঁ পোদ্দার, আরে কেমন আছো? আচ্ছা, এই তুমি আমাদের ওই হেলথ সেন্টারের ডক্টর নন্দিনী মুখার্জির বাড়িটা চেনো তো? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই বাড়ি। ম্যাডাম, আমি নিজে পার্টির উপর মহলে কথা বলবো। আমার পার্টি সর্বতভাবে আপনার সঙ্গে থাকবে, আমি বলছি। সুকেশ বাবু, আপনি যদি ব্যক্তিগত অভিরুচি থেকে একজন সাধারণ মানুষ হিসাবে এই বিষয়টা থাকতে চান, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি এই সত্য প্রতিষ্ঠার জন্য কোনো রাজনৈতিক সংগঠনের ছাতার তলায় দাঁড়াতে চাই না। সেটার খুব প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখানে কিছু মানুষ এক হয়েছিলাম একটু আলোচনা করার জন্য, বুঝতে পারলে? আর কিছু দুষ্কৃতী হঠাৎ এখানে এসে গন্ডগোল শুরু করেছে। আরে বিনা অনুমতিতে ঢুকে পড়েছে। না না, অন্য কেউ নয়, তুমি এসো। আই গেস এদের অ্যারেস্ট করতে হবে। কি বলছেন স্যার? এরা তো প্রত্যেকে আপনার পার্টির ছেলে। আপনার পার্টির ছেলেরা যত হট্টগোল করছে, আর আপনি বলছেন করবে করবে। তোমরা ওদের লিডারকে বসিয়ে অপমান করবে, আর ওরা কি সব চুরি পরে আঙুল চুষবে? চুরি পরে আঙুল চুষবে? করবে। মানুষের শত্রু নন্দিনী মুখার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্নান উৎসব চলছে, চলবে। মানুষের ধর্মীয় আবেগে আঘাত আনা চলছে না, চলবে না। আমি তোমাকে আগেও ওয়ার্ন করেছি, ভদ্রভাবে এখানে বসে থাকতে পারলে বসবে, না হলে বেরিয়ে যাবে। যাও, বেরো বেরো এখান থেকে। কাকিমা, বাবা পাঠালেন, এত হইচই হচ্ছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, যাও, তুমি চলে যাও। বাবাকে কিছু বলবো? কিচ্ছু বলতে হবে না, বলো আমি রাত্রে ফোন করে নেবো। যাও, চলে যাও, তুমি যাও। রজত, তোমাকে আমি পার্সোনালি খুব পছন্দ করি, কিন্তু তুমি যদি তোমার এখতিয়ারটা বুঝতে ভুল করো তাহলে কিন্তু আমাকে খুব কঠিন হতে হবে। তোমরা স্টেডিয়ামের নিচে যে ঘরটা, মানে সরকারি ঘরটায় তোমাদের পত্রিকার দপ্তর চালাও, সেখানে তো সন্ধ্যের সময় ওই বিপ্লবদের নাটকের দলটাও রিহার্সাল করে। আমাকে ছেলেরা বলছিল আজকাল নাকি স্টেডিয়ামের আশেপাশে খুব গাজার আড্ডা বসছে। এখন নাকি তোমাদের দপ্তরেও বা ওই নাটকের দলের রিহার্সালের পর ওই ঘরে আয়োজন করে মদের ঠেক বসে।
আমি এ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবই ভাবছিলাম। তোমরা যত শীঘ্র সম্ভব ওই ঘরটা খালি করো। কি বলছেন হ্যাঁ, ম্যাক্সিমাম 1 সপ্তাহ। অত বড় একটা স্পেস আর তোমাদের হাতে ফেলে রাখা যাচ্ছে না। ওইখানে একটা ইউনিসেক্স মাল্টি জিম বানাবো। ওই জায়গাটার জন্য তো আমরা ভাড়া দিই। হ্যাঁ মানছি ভাড়ার অঙ্কটা অনেকটা কম, কিন্তু সবকিছু তো একটা নিয়ম মেনে হয়েছে, একটা কন্ট্রাক্ট আছে। আপনি কি চাইলে এরকম দুম করে আমাদের উৎখাত করতে পারেন নাকি? নন্দিনী, নিচের ওয়াশরুমটা খালি আছে? হ্যাঁ। 1 মিনিট আসছে। এই সুপ্রতিম দা, হ্যালো, এই তুমি কোথায় গো? আরে আজকে তোমার এই মিটিং এ থাকা অত্যন্ত জরুরি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এসেছেন, চেয়ারম্যান স্যার এসেছেন। পড়াশোনা করো? হ্যাঁ, কি পড়ছো? বিয়ে। এরকম অসভ্যতা করছো কেন? মা বাবা জানলে খুশি হবেন তো? কবে থেকে ভিড়লে এদের সঙ্গে? বসো চুপ করে। আরে না 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 না, ওনার পার্টির ছেলেরা যত ঝামেলা করছে। হ্যাঁ, তুমি কোথায় বলো তো, একবার আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলবো না? আরে না না, আমি তো অলরেডি বলে দিয়েছি যে ওই লিফলেটটা আমরা না চেপে যাব। কি বলছো সুপ্রতিম দা? এই তুমি রাখো তো, তুমি রাখো, তুমি, তোমার সাথে আমি পরে কথা বলছি, রাতে কথা বলছি, তুমি এখন রাখো তো। আমি সত্যিই বুঝতে পারছি না যে এরকম একটা অত্যন্ত সাধারণ সত্য, সেটাকে চাপা দেবার জন্য আপনাদের আর কি কি করা প্রয়োজন। একটা মফস্বল শহরের ওয়াটার রিজার্ভার, যেটা একটা মন্দিরের পাশে অবস্থিত, তাই মানুষের অন্ধবিশ্বাস, কুসংস্কার এই সমস্ত নিয়ে খুব একটা পবিত্র জায়গা হয়ে উঠেছে, যেখানে মানুষ বিশ্বাস করছে যে ওই পুকুরের জলে একবার স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যাবে। আর ওই ধর্মবিশ্বাসের সমান্তরালে ওই পুকুর থেকে পাশের নানান জায়গায় পাইপলাইন দিয়ে দৈনন্দিন ব্যবহারে জল সরবরাহ করা হয়। অনেক গরিব মানুষ ওই জল পান করেন। আর বিজ্ঞানসম্মতভাবে এটা দেখা গেছে যে ওই পুকুরের জল সম্পূর্ণ পলিউটেড, মানুষ ইনফেক্টেড হচ্ছেন। আমাদের এই ছোট্ট শহরটাতেই গত 1 মাসে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময় প্রশাসন সতর্কিত না হয়ে ওই পুকুরের জল যে সম্পূর্ণ পলিউটেড এই কথাটাকে অস্বীকার করতে চাইছেন, আর আক্রমণ করছেন সেই মানুষটাকে যিনি এই সত্যটার কথা বলছেন। কি না, সামনে এখানে একটা ধর্মীয় উৎসব, আষাঢ় পূর্ণিমার রাত্রে অনেক মানুষ ওই পুকুরের জলে স্নান করে পবিত্র হবেন, আর কত মানুষ যে ইনফেক্টেড হবেন, কত মানুষের যে মৃত্যু হতে পারে তার ফলে, তার সম্পর্কে কোনো আগাম ধারণা করাই সম্ভব নয়। কি না, ওই পাশের যে চামড়ার কারখানাটা, তার মালিক আমাদের মহামান্য চেয়ারম্যানের স্ত্রী, বকালমে কারখানাটা তার। পাশে একটা আদিবাসী বস্তি আছে যাদের কোনো প্রপার স্যানিটারি ল্যাট্রিন নেই। সমস্ত কমিউনিটির বর্জ্য ওই পুকুরে এসে পড়ে। আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে পুরো সুয়েজ সিস্টেম বদলাতে অনেকটা সময় লাগবে, অনেক অর্থ লাগবে। ঠিক, কিন্তু সেটা তো তাকে ভাবতে হবে কোথা থেকে টাকা আসবে আর কত কম সময়ে একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে দিয়ে পুরো কাজটাকে সেরে ফেলা যাবে, সেটা তো তাকে ভাবতে হবে। সেই জন্যই তো এত মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছেন। একটা বছর যদি স্নান উৎসব বন্ধ থাকে তেমন কোনো সামাজিক ক্ষতি হয় না। আর সত্যি যদি মনে হয় যে পুরো ব্যবস্থাটা বদলাতে অনেকটা সময় লাগবে, তাহলে তো আপনাদের উচিত ওই পাশের মানুষগুলোকে জরুরি অবস্থা হিসাবে অন্যত্র সরিয়ে ফেলা। ব্যাপারটা ঠিক এতটাই ভয়ের, এতটাই আশঙ্কার। মানুষ যদি বুঝতে না চান, স্বাভাবিক, ধর্মপ্রাণ মানুষ যদি রাজি না হন, তাহলে তো আপনাদের উচিত আপনাদের পার্টির ছেলেদের গুন্ডামো না শিখিয়ে সেই কাজে ব্যবহার করা, যাতে তারা দরজায় দরজায় গিয়ে মানুষকে পৌঁছাতে পারে, সচেতন করতে পারে। সেই জন্যই তো আপনারা ক্ষমতায় আসেন।
সারা শহর জুড়ে তো শুধু সুপ্রিমোর অনুপ্রেরণা করে একবারে আকাশ বাতাস ভরিয়ে তুলেছেন। আর এই সুপ্রিমোর অনুপ্রেরণায় আপনারা কি কাজটা করছেন সেটাও তো একটা তার হিসাব থাকতে হবে সাধারণ মানুষের কাছে। শুধু রাজ্যে সংখ্যাগরিষ্ঠ, শহরে সংখ্যাগরিষ্ঠ বলে হুঙ্কার ছাড়লে তো হবে না, সংখ্যাগরিষ্ঠ হওয়ার দায়টাও তো স্বীকার করতে হবে। কি দায় গ্রহণ করবে? কি দায় গ্রহণ করবেটা কি? আপনি একটা মন গড়া কথা বলে মানুষের ধর্মীয় আবেগকে আঘাত করার চেষ্টা করছেন। আপনার পরোক্ষ প্রস্তাব হচ্ছে মন্দির বন্ধ করে দাও, স্নান উৎসব বন্ধ করে দাও। কি আশ্চর্য! এ কি ধরনের আধুনিকতা? আমরা কিছুতেই এই প্রস্তাব মেনে নেব না। আমরা এই বাড়ি থেকে আপনাকে উৎখাত করেই ছাড়বো। তোমার নাম কি? কি নাম তোমার? সামনে এসে কথা বলে, আমার সামনে এসো। কি নাম তোমার? বাড়িতে বড়দের সঙ্গে এইভাবে কথা বলো? আমার দিকে তাকিয়ে কথা বলো। বাড়িতে বড়দের সঙ্গে এভাবে কথা বলো? নাক টিপলে দুধ বেরোবে, এখনই মাস্তানি শিখে গেছে। আর একবারও আমি তোমার গলা শুনতে চাই না, তা না হলে কিন্তু আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে পুলিশকে ডাকতে হবে, আমার নিজেকে ফোনটা করে। বসো ওখানে। আমি সত্যি খুব দুঃখিত। আমি সকলকেই অনুরোধ করব যে সভা আজকে এখানেই শেষ করা হোক। যদিও সভা তো আর শুধু সভা থাকেনি, রাজনৈতিক চাপানুতোর, গুন্ডামো সমস্তটাই হয়েছে। আপনি সত্যি খুবই দয়াবান যে আমাকে এক রাতের সময় দিয়েছেন, কিন্তু আমি আপনাকে এখনই জানিয়ে দিচ্ছি যে আমার সত্যি কোনো সময়ের দরকার নেই। আমি যেটুকু যা জানতে পেরেছি আমার শিক্ষা, আমার বিজ্ঞান চেতনা দিয়ে সেটা চেপে যাবার কোনো প্রশ্ন নেই। দরকারে আমি আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো আপনাকে। নন্দিনী, তুমি আমার অসুস্থ ভাইয়ের স্ত্রী। তুমি আমাকে যতই খারাপ মানুষ ভাবো, আমার তো কিছু মানবিক দায়িত্ব আছে। আমি অনুমান করেছিলাম তুমি এখন এই কথাই বলবে, তাই বলে কি আমি তোমার চাকরি? না না, আমি বেশ কিছুদিন ধরেই তোমার প্রমোশনের জন্য তদবির করছিলাম। আজ বিকেলেই জয়েন্ট সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে। পুরুলিয়া সদর হাসপাতালে চিফ মেডিকেল অফিসার পোস্টে তোমার প্রমোশন হয়েছে। কনগ্রাচুলেশন। বাহ, ভাবা যায় এরম আমাদের চেয়ারম্যান সাহেবের মতো এরম উদার মনের একজন মানুষ। আমি যে কি বলবো, আমি তো পুরো ভাষা হারিয়ে ফেলছি। এই চেয়ারম্যান নিখিলেশ বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। এই তুমি তোমার একটু মেলটা চেক করে দেখবে, সম্ভবত ট্রান্সফার অর্ডার এসে গেছে। কাল পরশুর মধ্যেই তোমাকে জয়েন করতে হবে। আর তোমার ইনিশিয়ালি যদি পুরো ফ্যামিলি নিয়ে যেতে অসুবিধা হয়, ওরা না হয় আমার কাছে থাকবে। ভালো স্কুলে ভর্তি করতে হবে বাচ্চাদের। আর ওইখানে একটা রামকৃষ্ণ মিশনের ভালো স্কুল আছে, আমি স্বামীজিকে একটা চিঠি করে দেব। আর তোমারও দায়িত্ব অনেক বাড়বে, তুমি তো দায়িত্ব নিতেই চাও। পুরুলিয়া বলে কথা, ছৌ দেখবে, ঝুমুর শুনবে, জীবনটাই অন্যরকম হয়ে যাবে। আর মনে রেখো, তুমি পেশায় একজন চিকিৎসক, তাই তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো না। নিতান্তই যদি সেই চেষ্টা করো, তাহলে 10টা, 12টা, 14টা কেসে ফাঁসিয়ে তোমাকে হাজত বাস করাবো আমরা। ও, তোমার জ্ঞাতার্থে বলি, তোমার পদে সাময়িক দায়িত্ব নিচ্ছেন তোমার অধ্যাপক ডক্টর চিরঞ্জীব চ্যাটার্জি। উনি এসে গেছেন অলরেডি, ওই সার্কিট হাউসে আছেন। আজ রাতে ওনার সঙ্গে ডিনার করব। চাইলে তুমিও এসো তোমার স্যারের সাথে দেখা করতে। Bureaucracy is the price of parliamentary democracy. আপনি এতগুলো মানুষের সামনে প্রকাশ্যে আমাকে বারবার হুমকি দিচ্ছেন, কিন্তু জানেন তো দীর্ঘদিন ভয় নিয়ে বেঁচে থাকার থেকে, মানে মরে বেঁচে থাকার থেকে ভয়কে জয় করার চেষ্টা করাই ভালো। আমি কোনো শর্তেই এখন এই শহর ছেড়ে কোথাও যাব না। যদি অনারেবল সিএম আমাকে নির্দেশ করেন তাহলেও না। আমি খুব সাধারণ একজন মানুষ,
খুব সাধারণ একটা পরিবার থেকে অনেক স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে গিয়েছিলাম। আর আমি আমার এই ডাক্তারির কাজটা খুব নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি। আজকের এই সভা আমাকে আরো বেশি দৃঢ় করলো। আমিও ভয় পাই, আমি ভয় পাই আপনাদের চোখ রাঙানোকে, আমি ভয় পাই রাষ্ট্রের লাল চোখকে, কিন্তু ভয় পেতে পেতে আর ভয় দেখাতে দেখাতে এক সময় না উভয়ই খুব ক্লান্ত হয়ে পড়ে। তখন ভয় শব্দটারই আর কোনো অস্তিত্ব থাকে না মানুষের জীবনে। তখন এক খাদের কিনারে দাঁড়িয়ে মানুষ পিঠের শিরদাঁড়াটা সোজা করে দাঁড়াবার শক্তি অর্জন করে। অনেক রাত হয়ে গেল, আপনি কি আপনার ভাইয়ের সঙ্গে দেখা করবেন? না, আজ থাক। এই সৌমেন, দীপঙ্কর চল। হ্যাঁ, হ্যাঁ। তুমি সময় করে একদিন আসো না, অফিসে আসো। পার্টি অফিসে এসে দেখা করবি, ফোনটা সেখানে দেবো। কি হলো রজত? আমি তোমার ফোনটা থেকে তোমার অসহায়তাটা বুঝতে পেরে গেছি। দেখো, একটা বড় লড়াইয়ে নামলে মাঝপথে হোঁচট খেয়ে ঘাবড়ে গেলে চলবে? আমরা দেখে নেবো শেষ পর্যন্ত। ফিউয়ার বাট বেটার ফিউয়ার। দেখো, একটা বড় ব্যুরোক্রেটিক পাওয়ারের এগেইনস্টে একজন ইন্ডিভিজুয়ালের লড়াইটাও কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ নয়। এই যে দেখো, আমি আমার চাকরির কষ্টে আমার ছোট ছোট বাচ্চাদের কথা মাথায় না রেখে একটা সিস্টেমের বিরোধিতা করছি একটা সত্যে পৌঁছানোর জন্য। সেটা তো একটা সামাজিক কারণে। যে সময় মানুষ একেবারে আন্দোলন শব্দটাই ভুলতে বসেছে, শুধু করাপশন করাপশন আমরা মেনে নিতে আর দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি, সেই সময় পিঠের শিরদাঁড়াটা সোজা রেখে একটা সিস্টেমের বিরোধিতা করার জোর অর্জন করতে হয়। তোমাকেও করতে হবে। ডিসঅ্যাপয়েন্টেড হলে কিচ্ছু হবে না, এখনো অনেকটা পথ চলা বাকি। আমি ভাবতে পারছি না নন্দিনী দি, সুপ্রতিম দা, আমার বয়হুড হিরো সুপ্রতিম দা কখনো কোনো বিষয়ে কম্প্রোমাইজ করতে পারে? আমি বুঝতেই পারছি না কোথায় গিয়ে দাঁড়াবো, কোন মাটিটার ওপরে। এতদিনের ভরসা, এতদিনের বিশ্বাস, আমরা কি না কি করেছি এই ম্যাগাজিনটার জন্য। শুধু একটা সত্য প্রতিষ্ঠা করব বলে, এই কনভিকশন নিয়ে। আমি থাকবো নন্দিনীদি, আমি এই লড়াইটায় থাকবো শেষ পর্যন্ত। না আপনার জন্য না, আমার নিজের জন্য, আমার নিজের প্রয়োজনে। রজত, তুমি তো আমায় চেনো। ম্যাডাম, আমি এখানে থাকি, একটা নাটকের দল আছে আমার। আমি আপনাকে চিনি, সুব্রত দা তো? হ্যাঁ, আমি মিটিংটা শুরু থেকেই ছিলাম। আসলে স্তম্ভিত হয়ে দেখছিলাম আর কি, পচনটা এত ভেতরে ভেতরে, এত গভীর। ছোট ছোট ছেলেগুলো কি অসভ্যতা করছে। ম্যাডাম, রজত, বুঝলে আমার মনে হয় যে আজকে তো আমাদের শহরের অনেক বিশিষ্ট মানুষ আজকে এখানে উপস্থিত আছেন। সুতরাং এই লড়াইটা শুধু ডক্টর ম্যাডামের একার লড়াই হবে না, তোমাদের একার লড়াই হবে না। নিশ্চয়ই ভেতরে ভেতরে কেউ প্রস্তুতি নিচ্ছেন, ভেতরে ভেতরে কেউ কনভিকশন তৈরি করছেন যে এই বিষয়টার সাথে থাকবেন বলে। আর আমার কথা কি বলি, দেখো, আমরা তো মফস্বল শহরে থিয়েটার করে বছরে 2টো শো হয়, তারপরে আর আশা করিও থাকে না, আর লোকজনও থাকে না যে নাটক দেখবে। কিন্তু আমি আমার দলের ছেলে মেয়েগুলোকে রোজ বলি যে, দেখ বাবা,
থিয়েটার করা মানে কিন্তু আসলে ওই যে আপনি বললেন না, অনেক বছরের বিবর্তনের ফলে পাওয়া পিঠের সিদ্ধারাটা অস্তিত্ব অনুভব করতেই হয় প্রত্যেক মুহূর্তে। আমরা আমাদের দলের সবাই মিলে আছি। রাত হয়ে গেলে এখন তো বোধহয় শুভরাত্রি বলার সময়। আমি শুভরাত্রি চ্যাপ্টার ম্যাডাম রজত, চলুন আমরা সবাই এগোই তাহলে। সবাইকে আমি দুঃখিত, আর একটু চাও খাওয়াতে পারলাম না। তবে আমার মনে হয় যে আমাদের আবার অনতিবিলম্বে দেখা হবে। নমস্কার। তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না? নামগুলো বলো না। সৌম্যজিৎ কুণ্ডু, সুমন নস্কর, অনির্বাণ দাস, সীমা ঘোষ, শুভদীপ, সঞ্জীব দাস, দীপঙ্কর সরকার, সাগর সর্দার,